ডেরিভেটিভ একটা পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নাকি ডিফারেন্সিয়েবল না, এটা নিয়ে পড়াশোনা করব। ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি যদি একটু আলোচনা করে নেই, ক্যালকুলাস 1-এ আমরা পড়েছি একটা ফাংশন কন্টিনিউয়াস হবে একটা পয়েন্টে যদি এর লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু ইকুয়াল হয়, তাহলে ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট পয়েন্ট সি। একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হবে at c if left hand derivative এবং right hand derivative যদি ইকুয়াল হয়। সো এই টপিকসে আমরা ডেরিভেটিভ পড়ব ঠিক ক্যালকুলাসে যা পড়েছি তাই। ক্যালকুলাসের মধ্যে আমরা যে রিয়েল ভ্যালুড ফাংশন নিয়ে পড়েছি, এখানেও রিয়েল ভ্যালুড ফাংশন হবে এবং ডোমেনটা রিয়েল নাম্বার। ডিফারেন্সিবিলিটি আমরা চেক করব সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে, এটা আমাদের কাজ। ডেরিভেটিভ অ্যাট এ পয়েন্ট, একটা ফাংশন এ বি থেকে আর এ যাচ্ছে, রিয়েল নাম্বারে যাচ্ছে, দ্যাট মিনস একটা ফাংশন এই ডোমেনের যে কোনো পয়েন্টে ডিফারেন্সিয়েবল, ধরে নিলাম পয়েন্টটা হচ্ছে সি ইকুয়ালস টু সি এ বির মধ্যে আছে, এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে যদি এটা এক্সিস্ট করে। এটাকে তুমি ভাগ করলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ পাবা। এই দুইটা ডেফিনিশনে আমরা ক্যালকুলাসে পড়ে আসছি। যদি h টেন্ডস টু 0 c প্লাস h র্যান্ডম পয়েন্ট মাইনাস f অফ c ডিভাইডেড বাই h, অথবা যদি একবার স্পেসিফিক ভেরিয়েবল দিয়ে তুমি ডেফিনিশনটা দাও f অফ x মাইনাস f অফ c x মাইনাস c এরকম আসবে। এটা ক্যালকুলাসের কনসেপ্ট, এত ডেপথে এখন যাওয়ার দরকার নাই, সরাসরি ক্যালকুলাস থেকে তোমরা দেখে নেবে, ক্যালকুলাসের সেম ডেফিনিশন এটা। এখন এটাকে ভাঙলে আমরা পাবো হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এন্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ। লেফট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে সি মাইনাস, সি এর থেকে সামান্য ছোট ভ্যালুগুলা ইনসার্ট হবে, আর যদি এইচ দ্বারা তুমি প্রকাশ করতে চাও সি মাইনাস এইচ মাইনাস এফ অফ সি, মানে মাইনাস এইচ আসবে। এই ডেফিনিশনের জায়গায় অন্য ডেফিনিশন আমরা দেখেছিলাম, এইচ 0 প্লাস 0 মাইনাস দিয়ে আমরা এইগুলো দেখেছিলাম। এইটাও একটা ডেফিনিশন আছে, সমস্যা নাই। এই ডেফিনিশনটা ভালো ডেফিনিশন, এটা থেকে আমার কাছে এটা বেশি প্রিফার মনে হয়। এইটাও আছে, তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই, এটা অথবা এটা। আর যদি এইচ যদি মানে সি যদি প্লাস হয়, সি এর থেকে সামান্য রাইট সাইডে কোনো ভ্যালু নেওয়া হয়, তাহলে এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ আসবে। যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভের নোটেশনটা এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল হয়, তাহলে ওই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে ওই পয়েন্টে। আর পয়েন্টে যদি আমরা সি কনসিডার করি, সি পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে। এটার নোটেশন হচ্ছে এরকম টাইপের, এফ প্রাইম সি মাইনাস 0 লেফট হ্যান্ড ডেরিভেটিভ, অথবা সি মাইনাস অথবা লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ সি। রাইট হ্যান্ড ডেরিভেটিভের নোটেশন হচ্ছে সি প্লাস অথবা সি প্লাস 0 অথবা আর সি। যদি এই দুইটা ইকুয়াল হয়, তাহলে আমরা এটা পাবো হচ্ছে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ। ডিফারেন্সিয়েবিলিটি অ্যাট ইন্টারভেল, একটা ইন্টারভেল, ধরো একটা ক্লোজড ইন্টারভেল আছে এ বি, এই ইন্টারভেলের এ পয়েন্টে এবং বি পয়েন্ট বাদে এর ওপেন ইন্টারভেলে যা আছে সবগুলো ডিফারেন্সিয়েবল, কিন্তু বাট বলছে এটা যেহেতু ইন্টারভেল, আমাদের বাউন্ডারি পয়েন্টে ডিফারেন্সিয়েবিলিটি চেক করতে হবে। বাউন্ডারি পয়েন্টে যদি আমরা লেফট সাইড এ কনসিডার করি, তাহলে অবশ্যই আমাদের লিমিটটা এক্সিস্ট করাইতে হবে রাইট সাইড দিয়া, এর সামান্য বড় ভ্যালু নিয়ে। যদি আমরা এই পয়েন্টে ডিফারেন্সিয়েবিলিটি চেক করতে চাই, তাহলে এটা আমাদের করতে হবে এই সাইডের ভ্যালু দিয়া, লেফট সাইডের ভ্যালু দিয়া। এটা হচ্ছে ইন্টারভেলের যদি এটা এক্সিস্ট করে, তাহলে ডিফারেন্সিয়েবল হবে। এ ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভেল, ইট ইজ ডেরিভেবল ফর ইচ পয়েন্ট। ওপেন ইন্টারভেলে যদি সকল পয়েন্টের ডিফারেন্সিয়েবল, তাহলে এটাকে বলা হচ্ছে ডেরিভেবল ফর ইচ সি, সি হচ্ছে এ বির মধ্যে।
ক্লোজড ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েবল হবে যদি ওপেন ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েবল হয় এবং এই বাউন্ডারি পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়, তাহলে এই ক্লোজড ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েবল হবে। দ্যাট মিন্স এটা ডেফিনিশন। সাইন অফ ডেরিভেটিভস, ডেরিভেটিভের একটা হচ্ছে পজিটিভ সাইন আর একটা নেগেটিভ সাইন আছে। যেমন আমরা ক্যালকুলাসের চ্যাপ্টার 4.2 এবং 4.2 এবং 4.3 তে ইনক্রিজিং ফাংশন, ডিক্রিজিং ফাংশন, ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট, এগুলো পড়ে আসছি। এগুলো সবগুলো সেম কনসেপ্ট। ধর হচ্ছে ইনক্রিজিং ডিক্রিজিং এর ক্ষেত্রে আমরা ফার্স্ট ডেরিভেটিভ কিভাবে এটা কাজ করে, আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাই, দেখছি ক্যালকুলাস বইটা পাওয়া যায় কিনা। ধরো এটা চ্যাপ্টার 4 ডেরিভেটিভ ইন গ্রাফিং এন্ড অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে ইনক্রিজিং ডিক্রিজিং দেখাচ্ছে, কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে একটা, যদি একটা ফাংশন is continuous on closed interval ab হয় and differentiable on open interval ab হয়, ফাংশনটা ইনক্রিজিং হবে ক্লোজড ইন্টারভ্যালে যদি ফার্স্ট ডেরিভেটিভ পজিটিভ হয়। দ্যাট মিন্স এই যে এইটা একটা ফাংশন ইনক্রিজিং হবে যদি একটা পয়েন্টে সি যদি ফার্স্ট ডেরিভেটিভ পজিটিভ হয়। এই যেটা দেখো একবার হুবহু একটা ফাংশন ইজ কন্টিনিউয়াস, এটা হচ্ছে জেনারেলি বলছে সকল পয়েন্টের জন্য, আর এটা বলছে একটা স্পেসিফিক পয়েন্টের জন্য, একেবারে সেম লেখা। একটা ফাংশন ইজ ইনক্রিজিং ক্লোজড ইন্টারভ্যালে যদি এভরি পয়েন্ট অন দ্য ইন্টারভ্যাল এর জন্য ফার্স্ট ডেরিভেটিভটা পজিটিভ হয়। এখানে দেখো ফার্স্ট ডেরিভেটিভ ইজ পজিটিভ ওই পয়েন্টে, সো ওই পয়েন্টে ফাংশনটা ইনক্রিজিং হবে। আর ডিক্রিজিং এর জন্য ফাংশনটা হবে নেগেটিভ। আবার ফাংশনটা ইন্টারভ্যালে এই যে এই কনক্লুশনটুক তুমি দেখো, এই কনক্লুশনটুক হচ্ছে ওভারঅলের জন্য, এই ইন্টারভ্যালের জন্য এক্স হচ্ছে ওপেন ইন্টারভ্যালে আছে, যদি ফার্স্ট ডেরিভেটিভ পজিটিভ হয়, এক যদি ওপেন ইন্টারভ্যালে হয়, তাহলে এফ অফ এক্স ইজ দ্য ইনক্রিজিং ফাংশন ফর ইচ এত। দ্যাট মিন্স এটাই, যদি ফার্স্ট ডেরিভেটিভ পজিটিভ হয় এক্স ইন ইজ ওপেন ইন্টারভ্যালে, দেন ফাংশন ইজ ইনক্রিজিং ইন ক্লোজড ইন্টারভ্যালে হবে। বুঝাইতে পারছি? একবার হুবহু আগের ডেফিনিশন। লেট এত ইজ এ ডোমেন অফ দ্য ফাংশন, ডোমেন এখানে কিন্তু ক্লোজড ইন্টারভ্যাল তোমাকে দিয়েই দিয়েছে, ক্লোজড ইন্টারভ্যালটা। ওকে, এখন আমরা ক্যালকুলাসে কি পড়ে আসছি? ক্যালকুলাসে পড়ে আসছি একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় ফাংশনটা মাস্ট বি কন্টিনিউয়াস, বাট একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় ওই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হইতেও পারে নাও হইতে পারে। এটা আমরা ক্যালকুলাসে পড়ে আসছি। সো এটার একটা সিম্পল প্রুফ আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রুফ পড়বা থিওরেম 18। একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে আমরা ফাংশনকে ডিফারেন্সিয়েবল ধরে নিব, ধরে নেওয়ার পরে ফাংশনটাকে কন্টিনিউটি আমরা প্রুফ করব। দ্যাট মিন্স ডিফারেন্সিয়েবল থেকে কন্টিনিউটি। রিভার্স প্রুফ করার জন্য একটা এক্সাম্পল চুজ করব, এই অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। অ্যাবসলিউট ভ্যালু ফাংশন চেক করে দেখব ফাংশনটা কন্টিনিউয়াস, বাট 0 পয়েন্টে ফাংশনের ডিফারেন্সিয়েবল নয়, এটা আমরা
দেখাবো। এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রুফ এবং এক্সাম্পল। অ্যাবসলিউট ভ্যালু ফাংশনই মোস্ট অফ দ্য টাইম এক্সাম্পল চুজ করা হয়। এটা তোমরা ক্যালকুলাসও পড়ে আসছো, ঠিক আছে? সো ক্যালকুলাসে তোমাদের এটা ব্যাকগ্রাউন্ড থাকার কথা যে অ্যাবসলিউট ভ্যালু ফাংশন কেন কন্টিনিউয়াস সকল পয়েন্টে বাট ডিফারেন্সিয়েবল হবে না একটা স্পেসিফিক পয়েন্টে। যেমন এটা ফাংশনটা সকল পয়েন্টে কন্টিনিউয়াস বাট ওয়ান পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল, কারণ ওয়ান পয়েন্টে এটা ব্রেকডাউন আছে করাতের মতন একটা ইউজে। এটা হচ্ছে ক্যালকুলাস বই অ্যান্টনি বই একটা স্পেসিফিক সেকশনই দিয়ে দিছে। এই সেকশনটা দিছে কেন এই ফাংশনটা কন্টিনিউয়াস নট ডিফারেন্সিয়েবল, ঠিক আছে? সো এটা হোমওয়ার্ক, এটা পড়বা, এগুলো সবগুলোই পড়বা। এগুলো একটু দ্রুত গতিতে পড়াচ্ছি, কারণ কি? কারণ সেগুলো তোমরা সবগুলো পড়ে আসছো। চেইন রুল, চেইন রুলটা হচ্ছে তোমাদের ওই যে প্রিভিয়াস যে এটা পড়েছো, একটা ফাংশন f and g, two function such that range of f domain of g। চেইন রুলটা আসলে ওই যে গফ ফগ যেটা বলতেছে, গফ এবং ফগ, গফ ফগের ডেরিভেটিভ, গফ ফগের ডেরিভেটিভটা মূলত একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন দেওয়া আছে। কি আছে? ধরো একটা ফাংশন দেওয়া আছে সাইন এক্স স্কোয়ার প্লাস 2, এটাকে তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করো? সাইনকে ডেরিভেটিভ করলে কস এক্স স্কোয়ার প্লাস 2 করো ইন্টু এটাকে আবার ডিফারেন্সিয়েট করো 2x। এইটাই হচ্ছে তোমার গফ ফগের কনসেপ্ট আর হচ্ছে চেইন রুল, ঠিক আছে? সো এটাই তোমার চেইন রুল। এটা প্রুফ করেছে কিভাবে প্রুফ করে এটা তোমরা একটু দেখো। জাস্ট ডিফারেন্সিয়েবলের যে কনসেপ্ট আছে এই কনসেপ্টটা ইউজ করে সিম্পল প্রুফ, এটা ইম্পর্টেন্ট একটা প্রুফ। আমি তো তত্ত্ব বলে দিতেছি, আমাদের এগুলো ঠিক মতো ইউ করা হয় নাই, সরাসরি বলছে যে এই চ্যাপ্টার আছে, বুঝছো? এই চ্যাপ্টার গুলা পড়তে হবে। কারণ কি? এই কারণগুলো হচ্ছে সবগুলো তোমরা ক্যালকুলাসে পড়ে আসছো। এখন এই সলভ এক্সাম্পল এইটুকু তোমরা পড়বা, খুবই ইম্পর্টেন্ট থিওরাম এগুলা, সব পড়ায় দিলে তো আর হবে না। সলভ এক্সাম্পল আছে কিছু, আগে এই চ্যাপ্টারটা শেষ করে নে, তারপর সলভ এক্সাম্পলে পড়বা হচ্ছে 1 দাগায়ও, 2 3 4 5 6 7 8 9টাও দেখতে পারো, জাস্ট কনসেপ্ট। 9টা যদি বার্ডেন মনে হয় তার 9 বাদ দেয়, এক্সাম্পল তো 9 বাদ দিয়ে দিলাম। একটু লেখা দেখা আছে অনেক বড়। 10 রেশনাল ইরেশনাল, এটাও অনেক বড়, বাদ দাও। 11
12 13 সব একই एग्जांपल 14 15 16 17 18 19 20 21 সব একই সব এক সেম 22 23 22 দিস না 22 23 24 25 26 সেম 28 এই 27 দাগাও 27 28 একই एग्जांपल 20 এর মতন 26 27 28 29 30 স্যার সবগুলাই তো হচ্ছে। আরে আমি তো আমার বইয়ের মধ্যে দিয়ে সবগুলাই করছি, কোনটা যে বাদ দিমু আমি নিজেই তো বুঝতাছি না। স্যার একটু কমাই দিলে ভালো হতো। একই সব ধরো সেট করে করবা। জি স্যার, অনেকগুলো একটা করলে 3টা কম। 3টা কমন কোশ্চেন গুলো দেখছো না সব সেম। তাহলে স্যার আমরা একটা করে দাগাই। একটা করে দাগালে তো হবে না, আমার তো দেওয়া লাগবে। ধরো হচ্ছে তোমার প্রবলেমে ওই যেটা করছো ওইটা না আইসা পরেরটা আসলো, আমি কি করবো পরে? পরে থেকে স্যার কমন পড়ে নাই। 33 34 এই দাও 33 34 35 সেম। এই 36 একই পুরো সেম প্রবলেম। এগুলা একবার করে দেখবা। এই 37 একবারে 33 থেকে 37 পর্যন্ত সেম, 31 থেকে 37 সব সেম। আচ্ছা আর এগুলা দিলাম না, এগুলা ধরো বাই চান্স আইসাও পড়তে পারে, তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস গুলো করবা প্রিভিয়াস ইয়ারের অনুসারে। প্রিভিয়াস ইয়ার আছে না 5 বছরের কোশ্চেন সলভ করো। আর কোশ্চেন গুলো আমারে দিও। স্যার হ্যাঁ স্যার থিওরাম গুলো একবার শুরু থেকে দেখাই দিলে আমাদের জন্য ভালো হতো। আচ্ছা দিতে আছে আরেকবার, এটা শেষ করে নেই। আচ্ছা এই কটাই থাক, বাকিগুলা সেম সেম দেখতেছি। অনেক প্রবলেম পুরো 48টার মধ্যে অর্ধেক একটু 25-30টা দিছি মাত্র, 20টা প্রবলেম বাদ পড়ে গেছে। ওকে আবার শুরু থেকে চলে যাও এবার। লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি এর ডেফিনিশন, সব ডেফিনিশনের মধ্যে কোনো দাগাদাগি নাই।
এখানে হচ্ছে গ্রাফিক্যাল মানে কন্টিনিউয়াস ফাংশন, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি, এটা লেখা রাখো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। ডেফিনিশনে কোনো দাগাদাগি নাই। থিওরাম 1 পরীক্ষায় আসে না, বাট পড়তে পারো। থিওরাম 1 সচরাচর আসে না, আবার হঠাৎ করে আইসাও পড়ে, বাট থিওরাম 1টা খুবই সোজা। থিওরাম 1 থিওরাম 1টা একবার রিডিং দিলেই তোমাদের হয়ে যাবে, প্র্যাকটিসও করা লাগবে না। টু থ্রি জাস্ট স্টেটমেন্ট, এটা 4 হচ্ছে স্টেটমেন্ট, প্রুফ দরকার নাই। 5 6 এরও দরকার নাই, বুঝছো? ওই জাস্ট সুপ্রিমাম ইনফিমামের জায়গায় ম্যাক্সিমাম মিনিমাম লাগাই দিলে হবে। 6 এর ডিফারেন্সিটি কি? 6 দরকার নাই অতটা, একই সব সেম, দেখো সবই লেখাটাকে সেম, সুপ্রিমাম ইনফিমামের জায়গায় ম্যাক্সিমাম মিনিমাম লাগছে, আর কিছু লাগা নেই। এই 7 ওরকম দরকার নাই। আট হচ্ছে বুলজানো থিওরাম হোমওয়ার্ক, এটা প্রুফ মাঝে মাঝে আসে, এটা অনেক বড় প্রুফ তো দেখতে পারো, বাট স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট, বুলজানো থিওরাম। স্যার তাহলে শুধু স্টেটমেন্ট পড়বো? প্রুফটা একবার রিডিং দিতে পারো, প্রুফটা। জি স্যার। ধরো আমি কোশ্চেন করলাম না, এটা বুলজানো থিওরাম স্টেটমেন্টটা, তো আমি বুলজানো থিওরাম দিলামই না, কিন্তু এক্সটার্নাল দিয়ে দিল, সেখানে করা কিছু থাকে না। ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম স্টেট এন্ড প্রুফ ইম্পর্টেন্ট। এ কনভার্স নোট টোট সব ইম্পর্টেন্ট, নোট কনভার্স থিওরাম, কনভার্স টু 10 দরকার নাই। 11 নাম্বার স্টেটমেন্ট পড়তে পারো বেশি, এগুলো অনেক বড় হয়ে যায় তো, তোমরা চাইলে 11 নাম্বারটা করতে পারো, মানে একবার রিডিং দিতে পারো। এই 12 নাম্বারে একই, একবার রিডিং দিতে পারো। তেরো নাম্বার দরকার নাই। ইউনিফর্ম কন্টিনিউটি, এটার থিওরাম প্রুফ ইম্পর্টেন্ট, এই যে এক্সাম্পল ইম্পর্টেন্ট, এই যে 18 নাম্বারটা এক্সাম্পল দিচ্ছেন, এটা কইরো। 15 নাম্বার ইম্পর্টেন্ট, 15 নাম্বার। 16 দরকার নাই, 17 দরকার নাই। এই যে প্রবলেম 1, প্রবলেম 2, প্রবলেম 3 ইম্পর্টেন্ট। ডেরিভেটিভ, এটার মধ্যে ডেফিনিশন, ডিফারেন্সিবিলিটি, সাইন অফ ডেরিভেটিভ, এগুলো সব তো থিওরাম 18 ইম্পর্টেন্ট, 19 ইম্পর্টেন্ট। আর এক্সাম্পল তো দিলামই তোমাদের, ঠিক আছে?
এগুলো তোমরা দেখবা। আর বুঝি নাই কি বললা, কেউ কিছু বলছো? আর কারো কোনো সমস্যা আছে? এই যে এইগুলো তোমরা পড়বা। নেক্সট অ্যাসাইনমেন্ট, তোমরা অ্যাসাইনমেন্ট কত পর্যন্ত দিছো? চ্যাপ্টার 4 পর্যন্ত দিছো না? হ্যাঁ স্যার। এই যে যা যা দেখাই দিলাম, চ্যাপ্টার 4 পর্যন্ত দেওয়া আছে। এটা তো চ্যাপ্টার 5। চ্যাপ্টার 4 পর্যন্ত দেওয়া আছে, চ্যাপ্টার 4। চ্যাপ্টার 5 এর উপরে অ্যাসাইনমেন্ট একটা দিতে হবে। অ্যাসাইনমেন্টটা চ্যাপ্টার 5 আর 6 মিলাইয়া দিবা। চ্যাপ্টার 5 এবং 6, চ্যাপ্টার 5 এবং 6 এই দুইটা থেকে আমাদের টোটাল 7 সেট কোশ্চেন আসবে। আমি ব্যক্তিগতভাবে 7 সেট কোশ্চেন করব। চ্যাপ্টার 6টা হচ্ছে এই চ্যাপ্টার 5 এর উপর বেসড করে কিছু থিওরাম দেওয়া আছে। রোল থিওরাম, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, মিন ভ্যালু থিওরাম, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরাম, ফার্স্ট মিন ভ্যালু থিওরাম, কোশি মিন ভ্যালু থিওরাম, সেকেন্ড মিন ভ্যালু থিওরাম। এই সবগুলার থিওরাম প্রুফ উইথ জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। এরপরে ওখান থেকে আছে তোমার টেইলর থিওরাম, এগুলো তোমাদের পড়তে হবে। এখানে বেশি কিছু পড়াবো না, অল্প কিছু পড়াবো। আর এক্সাম্পল এটা দেখাবো, কয়েকটা এক্সাম্পল করলেই এই চ্যাপ্টারটা শেষ করে দেব। এই চ্যাপ্টারটা অনেক ছোট, খুবই ছোট, জাস্ট এক্সাম্পল আছে কিছু। তোমরা আমার এই চ্যাপ্টারটা আজকে কালকে দিয়ে দিও। এই চ্যাপ্টারটা খালি দাগায় দিব যে হচ্ছে এইগুলো এগুলো পড়বা, সবগুলো পড়া আছে। গ্যাপ নিব, ধরো হচ্ছে 1 সপ্তাহ তোমাদের পড়ার সুযোগ দিব এই চ্যাপ্টার শেষ করার পরে। ওই চ্যাপ্টারটা শেষ করার পরে দেন তোমাদের পরীক্ষা একটা ভাইবা হবে চ্যাপ্টার 6 এর পরে। ঠিক আছে? এক্সাম ডেট তো তোমরা এগুলো দিয়েছো 28 তারিখ আর 11 তারিখ। জি স্যার। আর এই যে চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে ভাইবাটা দেন, পরীক্ষার আগেই তোমরা ভাইবাটা দিবা। এই চ্যাপ্টারের ধরো হচ্ছে আগে অ্যাসাইনমেন্ট ভাইবাটা হবে 1 থেকে 6 পর্যন্ত ভাইবার ডেটটা দিবা। এতদিন আমাদের এই পদ শেষ হয়ে যাবে। ঠিক আছে? 1 সপ্তাহের মধ্যে দিও। অ্যাসাইনমেন্টটা আমরা 5 আর 6 এর অ্যাসাইনমেন্টটা আমি এখনই দিয়ে দিচ্ছি। কবে দিতে যাচ্ছ অ্যাসাইনমেন্টটা? স্যার 20 ফেব্রুয়ারি দেই অ্যাসাইনমেন্টটা। এত দেরি? 1 মাস পরে? স্যার মাঝখানে তো পরীক্ষা আছে স্যার, আরো অনেক ঝামেলা আছে আমাদের। না, অ্যাসাইনমেন্ট তো তোমার এই যে দাগাই দিলাম, মনে করো বেশি সময় লাগবে না তো, অল্প সময়। স্যার তারপর এগুলো তো পড়ে পড়ে লিখতে হবে, দেখে দেখে কি লিখে রাখে দিব? না, দেখে দেখে তো লিখবে না, পড়তে হবে তো। আচ্ছা, 20 ফেব্রুয়ারিতে এই মান্থের শেষে দাও, তাহলে এই চ্যাপ্টারটা পর্যন্ত আমি অ্যাসাইনমেন্ট দিব, আর অ্যাসাইনমেন্ট দিব না। এটা আমার লাস্ট অ্যাসাইনমেন্ট। এরপর আমি মার্চ পরে স্যার 14 ফেব্রুয়ারি দেই স্যার। 14 ফেব্রুয়ারি দিবা? জি স্যার। বেশি আগ গেলে না, আরেক সপ্তাহ আগে। 14 ফেব্রুয়ারি তারিখ তো আগে দাও। স্যার 15 ফেব্রুয়ারিতে দেই। আমি ডেটটা হচ্ছে 7-8 তারিখের দিকে দাও। না স্যার 11 তারিখে তো আবার পরীক্ষা আছে।
স্যার পরীক্ষার পরে অনেকগুলো তো স্যার একটু পড়ে গেলে সামনের গুলো আবার ভুলে যায় স্যার। আচ্ছা ঠিক আছে, ডেট হচ্ছে তোমরা দিচ্ছ হচ্ছে আহ, চোদ্দই ফেব্রুয়ারি। জি স্যার। জি স্যার। একটা হচ্ছে লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি। আচ্ছা এটার লেখার দরকার নেই, এখানে তো রোলস থিওরাম মিন ভ্যালু থিওরাম সবই আছে। ওটা যাই হোক, চ্যাপ্টার 5-6 এর উপরে চ্যাপ্টার 4-5-6 অ্যাসাইনমেন্ট 3। অ্যাসাইনমেন্ট 3 কি চ্যাপ্টার 3 এর উপরে দিছি? চ্যাপ্টার 3 অ্যাসাইনমেন্ট based on chapter 2 and class lecture assignment chapter 1 এটা ইয়ার নাকি? এটার উপরে বেস করে। যাই হোক, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট 14 তারিখে তোমরা জমা দিও, 11 তারিখে পরীক্ষা আছে। আর ভাইভাটা তোমরা এর মধ্যে এই অ্যাসাইনমেন্ট দেওয়ার পরে দিবা নাকি আগেই দিবা? স্যার পরে ফেব্রুয়ারি অ্যাসাইনমেন্টের পরে পরে তাহলে দিয়ে দিও। স্যার আপনাকে ডেট জানাবো না। আচ্ছা ঠিক আছে, ডেটটা পর পর মানে বৃহস্পতিবার একটা দিও, কারণ বৃহস্পতিবার তোমাদের সারাদিন ক্লাস নাই, অনেক সময় লাগবে কিন্তু ভাইবা নিতে, একদিনে সম্ভব না, 2-3 দিন অথবা 3-4 দিন লাগতে পারে টোটাল। ওইটাই হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ মার্কিং হবে ওকে স্যার। ভাইবাটা 3-4 দিন লাগবে, একজনের সময় হচ্ছে 10 মিনিট করে মিনিমাম। ঠিক আছে, আমারে তাহলে চ্যাপ্টার 6টা তোমরা একটু দিয়ে দিও, ওখানে বেশি সময় লাগবে না, 2 দিন, জাস্ট 2 দিন খালি পড়াবো, 2টা থিওরাম পড়াবো, আর কিছু পড়াবো না, 2টা থিওরাম আর এক্সাম্পল গুলো বলে দিব, এগুলো করবা। এরপরে আমরা 1 সপ্তাহ গ্যাপ নিব পড়ার গ্যাপ নিয়ে হচ্ছে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব হচ্ছে একটু লেট করেই শুরু করব। নতুন চ্যাপ্টার হচ্ছে ওই রায়মান ইন্টিগ্রেশনটা। ঠিক আছে, আজকে ক্লাসে এই পর্যন্তই থাক, তোমরা আমারে কালকের মধ্যে দিয়ে দিও তাহলেই হবে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে এই পর্যন্তই থাক, আমাদের নেক্সট ক্লাসের আগে আমরা দিয়ে দিও। আসসালামু আলাইকুম।